সব দিক বিবেচনা করলে যে চারটে গুলি আমি করেছি পঙ্গদের দেশে, ওগুলোই মার্কসম্যান হিসেবে মার্কসম্যান হিসেবে আমার সারা জীবনের সেরা লক্ষ্যভেদ। প্রথম গুলি সে রাতে ভেঙে দিয়েছিল গরিলা দেবতার ডান হাত। চাষটা পুড়তে বেশি সময় না নিলে প্রথম গুলিতেই মারা পড়ত দানবটা। দ্বিতীয় গুলিতে হই হাঙ্গাবার মধ্যেও মারা পড়ে দানব দেবতা। তৃতীয় গুলিতে মারা যায় মোটাম্ব। অনেকখানি সাঁতার কেটে গিয়ে পরিশ্রান্ত অবস্থায় বিদ্যুৎ ঝিলিকের আলোয় গুলিটা করতে হয়েছিল আমাকে। আর 4 নম্বরটা করেছি অনেক দূর থেকে চলন্ত একটা লক্ষ্যে। ওই শেষ গুলিতে খতম করতে পেরেছি ঠান্ডা মাথার খুনি বিশ্বাসঘাতক কোম্বাকে। অসফল করে দিয়েছি পঙ্গদের দেশে আমাদেরকে আটকে রেখে খুন করবার পর খেয়ে নেবার সুচতুর পরিকল্পনা। প্রতিটা গুলি করতে হয়েছে আমাকে প্রচণ্ড মানসিক চাপের মধ্যে। প্রতিবারই জানতাম ভুল করলে চলবে না লক্ষ্যভেদে। সঙ্গে ছিল মাত্র 4টে পারকাশন ক্যাপ, কাজেই ওগুলো দ্বিতীয়বার ব্যবহারের কোনো সুযোগ ছিল না কখনোই। জানি অন্য কোনো রাইফেল দিয়ে ওরকম নিখুঁত লক্ষ্যে গুলি করতে পারতাম না, সে যত আধুনিক বা নিখুঁত রাইফেলই হোক। কিন্তু ছোট এই পার্ডি রাইফেলটা সেই ছোটবেলা থেকে ব্যবহার করেছি আমি। যে কোনো মার্কসম্যান স্বীকার করবেন আলাদা মূল্য আছে বহুদিন একই অস্ত্র ব্যবহারের ফলে আসা অভ্যস্ততার। আমি যেন চিনি ইনটম্বিকে, আর ইনটম্বি চেনে আমাকে। আজও আমার দেয়ালে ঝোলানো আছে রাইফেলটা, তবে এখন এই ব্রিজ লোডিং অস্ত্রের যুগে ওটা ব্যবহার করি না আর। দুঃখের কথা হলো এক স্থানীয় গানসেমকে ওটার লক পরিষ্কার করতে দিয়েছিলাম, যে লোকটা আমার অনুমতি না নিয়েই ইনটম্বিতে নতুন রং করে দিয়েছে, সেই সঙ্গে ঘষে বার্নিশ করে দিয়েছে ইনটম্বির স্টক। ওটার পুরানো রং জ্বলা আসল চেহারাটাই পছন্দ ছিল আমার, কিন্তু এখন ওটাকে দেখে প্রায় নতুন বলে মনে হয়। এবার আগের প্রসঙ্গে ফেরা যাক। গুলির আওয়াজে চটকা ভেঙে সচেতন হয়ে উঠল হ্যান্স। আমার দু পায়ের ফাঁকে মাথা গলিয়ে দিয়ে কোম্বাকে পড়ে যেতে দেখে দুর্বল গলায় বলে উঠল, ওহ দারুণ বাস, দারুণ। আমি ঠিক জানি আপনার যাজক বাবার ভূত তার শত্রুদের ওই আগুনের দেশে এত চমৎকারভাবে খুন করতে পারবেন না। দারুণ। পাগলা বুড়ো আমার বুট জুতোয় চুমো খেতে হামলে পড়ল, বা বলা উচিত ওগুলোর অবশিষ্টের উপর প্রায় ঝাঁপ দিল। একটু সামলে উঠলে ওকে চাঙ্গা করে তুলতে ফ্লাস্কের অবশিষ্ট ব্র্যান্ডিটুকু দিলাম। ওটুকু গিলে আবার যেন নিজেকে ফিরে পেল। পুরোপুরি সুস্থ হয়ে উঠল। জঘন্য দুর্গন্ধময় চামড়াটা খুলে হাত মুখ ধোয়ার প্রায় সঙ্গে সঙ্গে কোম্বার আকস্মিক মৃত্যু অদ্ভুত একটা প্রতিক্রিয়ার সৃষ্টি করল ধাওয়াকারী পঙ্গদের মধ্যে। কোম্বা যে ক্যানোতে পড়ে আছে সেটা ঘিরে ধরল অন্য ক্যানোগুলো। নিজেদের মধ্যে দ্রুত আলোচনা সারল লোকগুলো। তারপর পাল নামিয়ে ফিরে চলল বন্দরের জেটির দিকে। কাজটা তারা কেন করলো তার কোনো ব্যাখ্যা দিতে পারবো না আমি। হয়তো ভেবেছিল জাদু করে মেরে ফেলা হয়েছে কোম্বাকে, হয়তো কোম্বা শুধুই আহত হয়েছিল। ওষুধের জন্য কোনো কবিরাজের কাছে তাকে নিয়ে যাবার সিদ্ধান্ত হয়। হতে পারে দেবতার অনুমোদন পাওয়া কোনো হবু কালবীর নেতৃত্ব ছাড়া রোদে বেরোনোর নিয়ম নেই তাদের। সেই হবু কালবী হয়তো তীরে ছিল। এমন হওয়া বিচিত্র নয় যে তাদের নিয়ম রীতি অনুযায়ী মৃত কালবীকে কোনো অনুষ্ঠানের মাধ্যমে কবর দেওয়ার জন্যে তীরে ফিরিয়ে নিয়ে গেছে পঙ্গরা। আসলে ব্যাপারটা কি তা আমি জানি না। আফ্রিকার বিভিন্ন উপজাতির মধ্যে নানা রকম রহস্যময় নিয়ম আছে, সেগুলোর ব্যাখ্যা জানা প্রায় অসম্ভব একটা কাজ। ঘটনা যাই হোক, এর ফলে আমরা এগিয়ে থাকবার বিরাট একটা সুযোগ পেলাম, বেঁচে থাকার একটা সুযোগ পেলাম, নইলে মৃত্যু আমাদের নিশ্চিত ছিল। মোহনা পেরিয়ে খোলা রোদে বেরিয়ে আসবার পর
একটানা জোরালো হাওয়া পেল আমাদের ক্যানুর ফাল। দ্রুত এগিয়ে চললাম আমরা গন্তব্যের দিকে। দুপুরের পর খানিকটা পড়ে এলো বাতাস, তবে কপাল ভালো বিকেল 3টের আগে একেবারে থেমে গেল না। ততক্ষণে মাঝিটু দেশের তীর বেশ কাছে চলে এসেছে। এমনকি আকাশ যেখানে দিগন্তের সঙ্গে মিশেছে সেখানে ছোট্ট একটা বিন্দুও দেখতে পেলাম। বুঝতে দেরি হলো না, ওটা টিলার উপর রেখে আসা আমাদের সেই ইউনিয়ন জ্যাক পতাকা। সঙ্গে করে নিয়ে আসা অবশিষ্ট খাবারগুলো দিয়ে খাওয়ার পালা সেরে নিলাম সবাই। যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বিশ্রাম নিলাম। এরপর যা ঘটলো সেটা বিচার করে বলতেই হয়, ওই বিশ্রামটুকু কাজে এলো খুব। বাতাস পড়ে যেতেই কি মনে করে পেছনে তাকিয়েছি, দেখি হাওয়া পেয়ে দূর থেকে তরতর করে ছুটে আসছে। হ্যাঁ, আসছে পঙ্গদের নৌবহর। 30-40টা কেন, প্রতিটাতে যোদ্ধা আছে অন্তত 20 জন করে। পাল নামালাম না, কারণ ধীর হলে হাওয়ার ধাক্কায় এগোচ্ছি আমরা, শুধু বৈঠা বেয়ে এটুকু গতিও তুলতে পারবো না। তাছাড়া বুঝতে আমাদের দেরি হলো না, শেষ চেষ্টার জন্যে শরীরে খানিকটা শক্তি রাখা প্রয়োজন। শঙ্কা সেই দুঃসহ সময়টা আজও স্পষ্ট মনে পড়ে আমার। উত্তেজনার কারণে প্রতিটা খুঁটিনাটি বিষয় মনে রয়ে গেছে এতকাল পরেও। এমনকি সে সময় আমাদের মাথার উপরের আকাশে রাতের ঝড় পরবর্তী মেঘগুলো কি আকৃতির ছিল সেটাও ভুলিনি। একটা ছিল ঠিক টারেট ভাঙা দুর্গের মতো দেখতে, আরেকটা যেন স্টারবোর্ডের বো ভাঙা একটা জাহাজ। জাহাজটার দুটো মাস্তল ভেঙে গেছে, একটা আছে সেটাতে ছেঁড়া খোড়া পাল। বিরাট সেই কিরোয়া নামের রোদটা আজও যেন চোখের সামনে ভাসে, বিশেষ করে যেখানে দুটো চোদ মিশেছিল। দুটো যেন দুটোর সঙ্গে প্রতিযোগিতা করছিল, ওগুলোর সংঘাতে তৈরি হচ্ছিল ছোট ছোট ঢেউ, পরস্পরকে ধাক্কা মেরে যেন চিত হয়ে পড়ছিল ওই ঢেউগুলো। রোদে ছিল ঝাঁকঝাঁক ছোট মাছ, ওগুলোর মুখগুলো ছিল গোল, পেটগুলো ধপধপে সাদা। হঠাৎ করে পানির উপরে উঠে আসছিল সেই ছোট মাছের দল, লাফ দিচ্ছিল যেন অনুপস্থিত মাছেদের লক্ষ্য করে। মাছের কারণে হাজির হয়েছিল হালকা গরনের গালের মতো বেশ কিছু পাখি গলের মতো বেশ কিছু পাখি। ওগুলোর মাথা ছিল কয়লার মতো কালো, পিঠগুলো সাদা, ধূসর ডানা, পা দুটো হাঁসের পায়ের মতো। সেই চামড়া মোড়া আঙুলওয়ালা পা দিয়ে ছোট মাছগুলোকে ছো মেরে তুলে নিচ্ছিল পাখির পাল। তুলে নেবার সময় অদ্ভুত কাতর সুরে ডাক ছাড়ছিল। সেই ডাক শেষ হচ্ছিল লম্বা ই ই আওয়াজে। পালের নেতাটার বয়স ছিল অনেক, মাথার মতো পিঠের পালকও সাদা হয়ে গিয়েছিল ওটার। সেই পাখিটা সবার উপর দিয়ে উড়ছিল, নিজে মাছ শিকারের ঝামেলায় যাচ্ছিল না, মাঝে মধ্যে অন্যগুলোর কাছ থেকে কেড়ে নিয়ে উদরপূর্তি করছিল। সেদিনের এরকম ছোট ছোট বিষয়গুলো আজও চিতির আয়নায় ভেসে ওঠে আমার। যাই হোক, বাতাস যখন একেবারেই থেমে গেল তখনও তীর থেকে আন্দাজ 3 মাইল দূরে রয়ে গেলাম আমরা, বরং বলা উচিত নলখাগড়ার জঙ্গল থেকে 3 মাইল দূরে থাকলাম। নলখাগড়ার বন অগভীর পানির ভেতরে 700-800 গজ পর্যন্ত এগিয়ে আছে, আর পঙ্গরা আছে আমাদের 1.5 মাইল পেছনে। তবে আরও কয়েক মিনিট বাতাসের সহায়তা পেল পঙ্গ নৌবহর, তার উপর বৈঠা চালানোর লোকের অভাব নেই তাদের। ফলে বাতাস যখন একেবারে স্তব্ধ হলো তখন আমাদের সঙ্গে তাদের তফাৎ রইল বড়জোর আর 1 মাইল। তার মানে আরও 4 মাইল এগোতে হবে তাদেরকে পানির উপর দিয়ে, আর তীরে পৌঁছতে আমাদের যেতে হবে 3 মাইল। কেন ওজন কমাতে অকেজো পাল আর মাস্তুলটা ফেলে দিলাম আমরা। আকাশের অবস্থা দেখে ততক্ষণে বুঝে গেছি আজ আর বাতাস পাওয়ার কোনো সম্ভাবনা নেই। প্রাণপণে বৈঠা চালাতে শুরু করলাম। ভাগ্য ভালো যে মহিলা দুজনও বৈঠা বাওয়ায় হাত লাগালো। পবিত্র ফুলের দ্বীপে যখন ছিল তখন মাছ ধরতে গিয়ে পাহাড়ি রোদে কেন চালিয়েছে দুজনেই,
কাজেই সমস্যা হলো না কোনো। হ্যান্স এখনও অতিরিক্ত দুর্বল বলে ওকে পেছনে বসিয়ে দেওয়া হলো একটা বৈঠা হাতে। হাল ধরবার কাজটা করবে ও। খানিকটা বেসামালভাবে হাল ধরল হ্যান্স। পেছন থেকে কোনো ক্যানোকে ধাওয়া করে অন্য ক্যানো দিয়ে ধরে ফেলাকে বলা হয় খুব কঠিন একটা কাজ, কিন্তু বাস্তবে দেখা গেল আমাদের শত্রু দক্ষ পঙ্গনাবিকরা খুব দ্রুতই কমিয়ে আনছে মাঝখানের দূরত্ব। আমরা যখন নলখাগড়ার জঙ্গল থেকে আর 1 মাইল দূরে, তারা তখন পৌঁছে গেল আমাদের 1/2 মাইলের মধ্যে। যতই আমরা ক্লান্ত হলাম দূরত্ব কমলো তত দ্রুত। নলখাগড়ার জঙ্গলের 200 গজের মধ্যে পৌঁছে দুদলের ফেরাক থাকলো বড়জোর 50-60 গজ। এবার শুরু হলো আমাদের নিজেদের প্রাণ বাঁচানোর সত্যিকারের প্রচেষ্টা। খুব অল্প সময় প্রাণপণে বৈঠা চালালাম আমরা, তবে সময়টা কাটলো চরম আতঙ্কে। ওজন আছে অথচ আপাতত অপ্রয়োজনীয় এমন সব কিছুই কেন থেকে ফেলে দিলাম আমরা। বাদ গেল না কেনর পাতাতনের নিচে রাখা পাথরের ব্যালাস্ট এবং গরিলার ভারী চামড়াটাও। পরে টের পেলাম আমাদের সপক্ষে গেছে কাজটা। গরিলার চামড়াটা ভারী হলেও ডুবতে শুরু করলো বেশ ধীরে ধীরে। সামনের পঙ্গ কেনটা 1 মিনিটের জন্য থামলো তাদের দেবতার মহামূল্যবান চামড়া উদ্ধার করতে। তা করতে গিয়ে পেছনেরগুলোর এগোনোর পথও বন্ধ করে দিল। সেই সুযোগে 20-30 গজ এগিয়ে যেতে পারলাম আমরা। গাছটা ফেলো। দূরত্ব আরও বাড়ানোর জন্য চিৎকার করে নির্দেশ দিলাম। বৈঠা চালাতে অনভ্যস্ত, ঘর্মাক্ত, ক্লান্তিতে দুর্বল স্টিফেনকে দেখালো বুড়ো মানুষের মতো। হা হয়ে গেল বেচারা। আঁতকে উঠে বলল, ঈশ্বরের দোহাই, না! এত কিছু করার পর এখন ওটা ফেলবো না কিছুতেই। আর বললাম না ওকে কিছু। আসলে কিছু বলবার বা করবার সময় নেই তখন। সময় নেই শ্বাস ফেলবারও। নলখাগড়ার বনে ঢুকে পড়লাম আমরা। চোষটাকে ধন্যবাদ, পতাকাটা আমাদের পথের দিশা দেখালো। নলখাগড়ার ভেতরে জলহস্তির তৈরি সেই চওড়া পথটা ঠিকই বের করে নিতে পারলাম। পঙ্গরাও চেনে ওই পথ। দ্রুত বৈঠা চালিয়ে আমাদের 30 গজ পেছন থেকে সাক্ষাৎ ইবলিশের মতো তেড়ে এলো তারা। এখনও ভাগ্যকে ধন্যবাদ দিই যে তীরধনুকের ব্যবহার কখনো শেখেনি পঙ্গরা। আর তাদের বর্ষাও ছুড়ে দেবার তুলনায় অতিরিক্ত ভারী, নইলে আমাদের মৃত্যু ঠেকাতে পারত না কেউ। এদিকে মাজিটুদের বুড়ো সেনাপতি কানা বাবেম্বা আর তার সৈন্যরা খানিকক্ষণ আগেই দেখতে পেয়েছে জুলু শিকারীরাও। চিৎকার করে উৎসাহ দিতে দিতে অগভীর পানির উপর দিয়ে দল বেঁধে ছুটে এলো তারা আমাদের দিকে। এলোপাথারি গুলি ছুটতে শুরু করলো জুলু শিকারীরা। একটা গুলি লাগলো আমাদের ক্যানোতে, আরেকটা ছুঁয়ে দিয়ে গেল আমার হ্যাটের ব্রিম। তবে তৃতীয় গুলিতে মারা পড়ল এক পঙ্গ যোদ্ধা। পঙ্গ সেনাপতিদের মধ্যে খানিকটা চাঞ্চল্য সৃষ্টি হলো এতে, কিন্তু তারপরও তাদের নির্দেশে আমাদের পেছনে ধেয়ে আসা থামালো না পঙ্গরা। পঙ্গদের সামনের ক্যানোটা যখন আমাদের 10 গজ পেছনে, তখনও তীর থেকে 200 গজ দূরে রয়ে গেলাম আমরা। চট করে বৈঠা নামিয়ে দেখলাম পানির গভীরতা 4 ফুটের বেশি নয়। চিৎকার করে বললাম, পানিতে নামো সবাই, পানিতে নেমে দৌড়াও, এটাই শেষ সুযোগ বাঁচার। লাফ দিয়ে পানিতে নেমে পড়ল সবাই। এ কথা শুনে পেছনের দিকটা ধরে আড়াআড়িভাবে ক্যানোটাকে রাখলাম আমি জলহস্তির তৈরি পথে। আশা করলাম পঙ্গদের অগ্রগতি খানিকক্ষণের জন্যে হলেও রুদ্ধ হবে এতে। সব হয়তো ঠিকমতোই ঘটত, কিন্তু ঝামেলা বাঁধিয়ে দিল স্টিফেন। কয়েক পা এগিয়েই ওর মনে পড়ল জানের যান সেই অর্কিডের কথা। শুধু নিজে একা অর্কিডের গাছ উদ্ধার করতে গেল না ও, সঙ্গে করে নিয়ে গেল ওর বন্ধু মাভবকেও। গাছটা নামাবার জন্যে ক্যানোতে উঠে পড়ল দুজন, আর তখনই ওদের উপর হামলে পড়ল পঙ্গ যোদ্ধারা। ক্যানোর পাশ থেকে বর্ষা চালালো তারা স্টিফেন আর মাভবর বুক লক্ষ্য করে। মোটাম্বর গুহার সেই পঙ্গ প্রহরীর কাছ থেকে সংগ্রহ করা বর্ষাটা দিয়ে পাল্টা আঘাত করল মাভব। গুরুতর আহত কিংবা নিহত হলো এক পঙ্গযোদ্ধা, আরেক পঙ্গ পাথরের ব্যাসাস্ট ছুঁড়ে মারল মাভবর দিকে। ভারী পাথরটা সজোরে মাথায় আঘাত করায়
কাত হয়ে কেন থেকে পানিতে পড়ে গেল মাভব, ডুবে গেল সঙ্গে সঙ্গে। নাকানি চুবানি খেয়ে উঠল আবার। দেখে মনে হলো জ্ঞান হারাবে যখন তখন। ততক্ষণে বাবম্বার সৈনিকরা পৌঁছে গেছে ওর কাছে। তাদের কয়েকজন তীরের দিকে টেনে নিয়ে চলল ওকে। একেবারে একা হয়ে গেল স্টিফেন। তাও অর্কিডের গাছটা ছাড়ল না, টেনে সরিয়ে আনবার চেষ্টা করতে লাগলো। সুযোগটা নিল এক পঙ্গযোদ্ধা। বর্ষার ফলা গেঁথে দিল ওর অরক্ষিত কাঁধে। আর কোনো উপায় নেই দেখে এবার গাছ ছেড়ে পিছাতে চেষ্টা করলো স্টিফেন, কিন্তু দেরি হয়ে গেছে তখন অনেক। কেন আর নলখাগড়া দুদিন থেকে ওকে ঘিরে ফেললো কয়েকজন দুদিক থেকে ঘিরে ফেললো কয়েকজন পঙ্গযোদ্ধা। এগুলো বর্ষায় গেঁথে ফেলতে। নিরুপায় আমার করবার কিছু থাকলো না। আটকে গেছি আমি জলহস্তির খুরের আঘাতে তৈরি কাদা পড়া একটা গর্তে। জুলু শিকারী বা মাজিটু যোদ্ধারাও স্টিফেনকে সাহায্য করবার তুলনায় বেশ খানিকটা দূরে। মরতেই হতো স্টিফেনকে। বাঁচল শুধু তরুণী মিস হোপের অসম সাহসিকতায়। আমার খানিকটা সামনে ছিল মিস হোপ। ফিরে তাকিয়ে দেখেছে স্টিফেনের বিপদ, আর দেখেই পেছনে ফিরে ছুটতে শুরু করেছে। মনে হলো বাচ্চার সমূহ বিপদ দেখে পানির উপর দিয়ে ছুটে গেল ক্ষিপ্ত একটা মা চিতা। স্টিফেন আর পঙ্গদের মাঝখানে বুক চিতিয়ে দাঁড়িয়ে পড়ল মিস হোপ। উঁচু গলায় কথা বলতে শুরু করলো দ্বীপের অ্যালবিনোদের কাছ থেকে শেখা পঙ্গ ভাষায়। কি বলল তা ঠিক মতো শুনতে পেলাম না। ছুটে আসা মাজিটু সৈনিকদের রণহুঙ্কারে তীরে যা তীরে যা বুঝলাম তোরে যা বুঝলাম তা হচ্ছে পবিত্র ফুল রক্ষার দায়িত্বে থাকা কর্তৃপক্ষদের একজন হিসেবে ভয়ঙ্কর দৈব অভিশাপ দিচ্ছে সে পঙ্গ যোদ্ধাদের। কাজ হলো তাতে। মিস হোপের কথা পুরোপুরি বিশ্বাস করলো পঙ্গ যোদ্ধারা। তপ্তবাক্যের মতো ভয়ে বিস্ময়ে দৈহিক মানসিক ভাবে কেমন যেন অসাড় হয়ে গেল কুসংস্কারাচ্ছন্ন লোকগুলো। পরে মিসেস এমভার্সলি কিংবা মিস হোপের কাছে জিজ্ঞেস করে কখনোই জানতে পারিনি সেই মহাবিপদের সময় কি বলেছিল সাহসী তরুণী। পঙ্গদের যারা মিস হোপের কথা শুনল তাদের মধ্যে স্টিফেনের হবু হত্যাকারীরাও থাকলো। আক্রমণের হাত স্থির হয়ে গেল তাদের। ঘাড় ফিরিয়ে তরুণী উপাসিকার দিকে তাকালো তারা। মনে হলো পাথরের মূর্তির মতো স্থির হয়ে দৈববাণী শুনছে। তাদের স্থবিরতার সুযোগে আহত স্টিফেনকে সরিয়ে নিয়ে এলো মিস হোপ। পুরোটা সময় উল্টো হাঁটলো মেয়েটা। একেবারের জন্য চোখ সরালো না পঙ্গ যোদ্ধাদের উপর থেকে। সম্ভবত এটাই আমার জীবনে দেখা সবচেয়ে কৌতূহল উদ্দীপক উদ্ধার অভিযান। তবে এ কথা না বললেই নয়, পবিত্র ফুলটা রয়ে গেল পঙ্গদের কাছেই। ওটা নিজেদের একটা ক্যানোতে তুলে নিল তারা। ফিরতি পথ ধরল সেই কেন। এখানেই সমাপ্ত হলো আমার অর্কিড অনুসন্ধান। সেই সঙ্গে রুদ্ধ হলো দুর্লভ দুর্মূল্য ফুলটা বিক্রি করে বড় অঙ্কের টাকা কামাবার দ্বার। এখনও ভাবি কি হলো ওই ফুলের গাছটার। মন বলে পবিত্র ফুলের দ্বীপে নিয়ে গিয়ে আবারও ওটাকে মাটিতে বসানো হয়নি। পঙ্গরা যখন ছড়িয়ে পড়ল তখন অনেক কাল আগে, যেখান থেকে ওই ফুলের গাছ তারা এনেছিল, আফ্রিকার সেই দুর্গম গহীন এলাকাতেই সঙ্গে করে ফিরিয়ে নিয়ে গেছে ওটাকে। যাই হোক, এভাবেই মিস হোপের অসম সাহসিকতায় উদ্ধার পেল আহত স্টিফেন। আমি বুঝে গেলাম স্টিফেনের প্রতি দুর্বল হয়ে পড়েছে মিস হোপ, নইলে ওভাবে বেপরোয়ার মতো জীবনের ঝুঁকি নিতে পারত না কখনো। মাজিটু ও জুলু শিকারীদের সাহায্য নিয়ে শেষ পর্যন্ত তীরে পৌঁছলাম আমরা। ক্লান্তিতে শুয়ে পড়ল হ্যান্স আর মহিলারা। শরীরে যেটুকু শক্তি অবশিষ্ট ছিল সেটুকু ব্যয় করে সাধ্যমতো স্টিফেন আর মাভবর চিকিৎসা করল ব্রাদার জন। এবার শুরু হলো নলখাগড়ার সেই ভয়ঙ্কর লড়াই।
সংখ্যায় পঙ্গ যোদ্ধারা মাজিটু সৈনিকদের চেয়ে কম নয়। হিংস্র আক্রোশে আমাদের দিকে ছুটে এলো তারা। এবার পঙ্গরা জেনে গেছে তাদের বন দেবতাকে খুন করা হয়েছে। খুন করা হয়েছে তাদের পবিত্র মোটাম্বকে, সরিয়ে আনা হয়েছে তাদের পবিত্র ফুলের মাতাকে। কাজেই সর্বহারার মতো বেপরোয়া হয়ে লড়তে চাইল তারা। জলহস্তির তৈরি পথটা দিয়ে একটার বেশি কেন এগোবার একেবারে আসতে পারবে না বুঝে যার যার কেন থেকে নলখাগড়ার জঙ্গলে লাফ দিয়ে নামলো পঙ্গ যোদ্ধারা। অগভীর পানি ভেঙে রক্ত পানি করা গর্জন করতে করতে তেরে এলো তীরের দিকে। বসে নেই মাঝিটু যোদ্ধারাও। চিরশত্রু পঙ্গদের মুখোমুখি হতে কানা সেনাপতি বাবম্বার নেতৃত্বে রণহুঙ্কার ছেড়ে এগোলো তারাও। যুদ্ধটাকে পরিকল্পিত বলবো না, বরং বলা উচিত সামনাসামনি খণ্ডযুদ্ধ শুরু হলো দুপক্ষের ভেতর। দৃশ্যটা আজও চোখে ভাসে আমার। নলখাগড়ার জঙ্গলের উপর দিয়ে পঙ্গ আর মাঝিটু সৈনিকদের মাথা দেখা যাচ্ছে শুধু। পরস্পরকে তাদের বিরাট বর্ষাগুলো দিয়ে গেঁথে ফেলতে চেষ্টা করছে যোদ্ধারা। একটা মাথা অদৃশ্য হবার আগে পর্যন্ত শেষ হচ্ছে না লড়াই। মরণপণ লড়ছে সবাই। সেই লড়াইয়ে খুব কম যোদ্ধাই আহত হয়েছিল। যারা আহত হয়ে পড়ে গেছে তাদের বেশিরভাগই কাদা বা পানিতে ডুবে মারা গেছে। পানিতে অভ্যস্ত বলে মাঝিটুদের চেয়ে সুবিধাজনক অবস্থায় থাকলো পঙ্গরা। তাদের দিকেই হেলতে শুরু করলো জয়ের পাল্লা। পেছাতে বাধ্য হলো মাঝিটুরা। তবে সেদিনের লড়াইয়ের ফলাফল পঙ্গদের বিরুদ্ধে গেল শুধুই জুলু শিকারীদের আগ্নেয়াস্ত্রের কারণে। আমি নিজে যদিও রাইফেল তুলতে পারলাম না অতিরিক্ত দুর্বলতার কারণে, কিন্তু জুলু শিকারীদের আমার কাছাকাছি ডেকে এনে কোথায় কখন গুলি করতে হবে সে নির্দেশ দিতে পারলাম। গুলির গর্জন, সেই সঙ্গে তাৎক্ষণিক মৃত্যু সাংঘাতিক আতঙ্কিত করে তুলল পঙ্গদের। 12-14 জন লড়াকু পঙ্গ পড়ে যেতেই দমে গেল তাদের সহযোদ্ধাদের মন। পেছাতে শুরু করল তারা। সেনাপতিদের নির্দেশে ঝটপট উঠে পড়ল ক্যানোগুলোয়। অপেক্ষায় থাকলো একটা বিশেষ সংকেতের জন্যে। বিশেষ দেরিও হলো না তাদের সংকেতটা পেতে। পয়সা তুলে নিয়ে আমাদেরকে গালাগালি করতে করতে তীর থেকে কেন সরাতে শুরু করলো তারা। একটু পরে বিশাল হ্রদের বুকে ছোট ছোট বিন্দুর মতো দেখালো ক্যানোগুলো, তারপরে মিশে গেল দিগন্তে। দুটো কেন আটক করতে পেরেছি আমরা। সেই সঙ্গে বন্দী হয়েছে 6-7 জন পঙ্গ। সঙ্গে সঙ্গে বন্দীদের মেরে ফেলতে চাইল মাঝিটুরা, কিন্তু রাজা বাউসির রক্তের ভাই বলে ব্রাদার জনও যেহেতু রাজা, তার নির্দেশও যেহেতু রাজা বাউসির নির্দেশের মতোই মানতে হবে, কাজেই ব্রাদার জনের নির্দেশে শেষ পর্যন্ত হাত পা বেঁধে বন্দী হিসেবে আটক রাখা হলো ধরা পড়ে যাওয়া পঙ্গ যোদ্ধাদের। আধ ঘন্টার মধ্যে শেষ হয়ে গেল ভয়ঙ্কর রক্তক্ষয়ী একটা যুদ্ধ। বাকি দিন কী ঘটল তা লিখে রাখতে পারিনি আমি। বারবার অচেতন হয়ে পড়লাম অতিরিক্ত দুর্বলতার কারণে। তাতে বিস্মিত হবার কোনো কারণ আসলে নেই। পঙ্গদের দেশে পৌঁছানোর জন্যে হ্রদের তীরে এসে পৌঁছানোর পর 4.5 দিন পার হয়েছে। এই 4.5 দিনে সার্বক্ষণিক মানসিক শারীরিক চাপের মধ্যে থাকতে হয়েছে আমাকে। জীবনে যেসব অভিযানে গিয়েছি সেগুলোর কোনোটাতেই কখনো ওরকম চাপে থাকিনি পরপর কয়েকদিন, এটা হলফ করে বলতে পারি। ভাগ্যটা আমাদের খুবই ভালো যে এত বিপদের মুখোমুখি হয়েও শেষ পর্যন্ত নিরাপদে ফিরতে পেরেছি প্রায় সবাই। জ্ঞান হারানোর আগে বক্তৃতারত স্যামিকে দেখতে পেলাম, সেটাই শুধু মনে আছে। ওর পরনে নীল সুতির স্মক। লড়াই শেষ হবার পর স্বভাবসুলভ স্মার্ট ভঙ্গিতে এসে হাজির হলো, ঠিক যেন বৃষ্টি শেষে রোদ ওঠায় উঠতে শুরু করা আনন্দিত প্রজাপতি। মিস্টার কোয়াটারমেইন, স্বাগত জানাচ্ছি আপনাকে ওই কঠিন কষ্টের পর নিরাপদে ফিরে আসতে সক্ষম হওয়ায়। আপনি যতদিন ছিলেন না ততদিন, বলা উচিত রাতেও, মশারা যখন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে তখনও আপনার নিরাপত্তার জন্য প্রার্থনা করেছি আমি। এবং এ কথা বলা যায় মিস্টার কোয়াটারমেইন, সে কারণে হয়তো ফিরতে পেরেছেন আপনারা, যে কারণে কবি বলেছিলেন, যারা খাবার এগিয়ে দেয় খাবার বেড়ে দেয়, তারা প্রায় বাবুর্চির মতোই ভালো।
এ কথাগুলো কানে ঢুকলো আমার চেতন অচেতনের মাঝখানে। আমার মগজে যেন গেড়ে বসলো টুকরো টুকরো শব্দের পর শব্দ। বোধহয় সবটাই ছিল আমাদের অনুপস্থিতিতে স্যামের তৈরি করা বিরাট বক্তৃতার সামান্য অংশমাত্র। জানি না, তবে এটা জানি আমরা ফিরব ভেবে আত্মপক্ষ সমর্থন করে বিরাট একটা লেকচার তৈরি করবে স্যামি, এতে সন্দেহ করবার উপায় নেই। 19 সত্যিকারের পবিত্র ফুল। আবার যখন নিজেকে ফিরে পেলাম, ঘুম ভেঙে দেখলাম পেরিয়ে গেছে 15-16 ঘন্টা। নতুন দিনের সূর্য উঠে এসেছে প্রায় মাথার উপরে। চিকন ডাল আর পাতার তৈরি নরম একটা বিছানায় শুয়ে আছি আমি। সেই পতাকা ওড়ানো ঢিবিটার পায়ের কাছেই বসে নিজের রান্না করা মাংসের বিরাট একটা ভোজ সারছে হ্যান্স। খুশি হয়ে উঠলাম ওর পাশে মাথায় ব্যান্ডেজ বাঁধা মাভবকে দেখে। বুঝতে দেরি হলো না, গুরুতর আহত হয়নি ও। যে পাথরটা ছুঁড়ে মারা হয়েছিল সেটার আঘাত পাতলা করটির যে কোনো সাদা মানুষকে খুন করতে যথেষ্ট ছিল, কিন্তু মাভবকে শুধু কিছুক্ষণের জন্য হতভম্ব করে দিয়েছে। সেই সঙ্গে ছড়ে দিয়েছে চামড়া। এর একটা কারণ হতে পারে ওর মাথার চারপাশে আঠার তৈরি বালা। একটা নির্দিষ্ট বয়সে বা গোত্রের কাছ থেকে সম্মান লাভের পর সবগুলো পুরুষই চুলে সেলাই করে ওই বালা মাথায় পরে। হ্রদের তীরে যে দুটো তাঁবু আমরা নিয়ে এসেছিলাম সে দুটো খানিকটা দূরে দেখতে পেলাম। সূর্যের আলোয় সুন্দর লাগলো ওগুলো দেখতে। মনে হলো ভেতরে যারা আছে তারা অশান্তিতে নেই। চোখের কোণে আমি নড়েছি দেখে স্যামির তৈরি করা কফির বড় একটা মগ নিয়ে ছুটে চলে এলো হ্যান্স। বুঝলাম ওরা ভালো মতোই জানে আমার ক্লান্তির ফলে যে অচেতনতা সেটা স্বাভাবিক ঘুমে পরিণত হয়েছিল। কফিটুকুর শেষ ফোঁটাও গিলে নিলাম। মনে হয় না সারা জীবনে কখনো ওই কফির চেয়ে বেশি তৃপ্তির সঙ্গে গিলেছি কোনো পানীয়। কফি শেষ করে ভাজা মাংস খেতে খেতে হ্যান্সকে জিজ্ঞেস করলাম কি ঘটেছিল। বেশি কিছু না বাস, জবাবে বলল হ্যান্স। শুধু এটুকু ওই যে মরার কথা থাকলেও বেঁচে আছি আমরা। ম্যাম আর মিসি এখনও ঘুমাচ্ছেন ওই তাঁবুতে। অন্তত ম্যাম ঘুমাচ্ছেন, মিসি সাহায্য করছেন তার বাবা ডগিটাকে। দুজন মিলে বাস স্টিফেনের মারাত্মক ক্ষতটা পরিষ্কার পঙ্গরা চলে গেছে। মনে হয় না আর ফিরবে। সাদা মানুষদের অস্ত্রের কারণে অনেক ক্ষতি হয়েছে তাদের। মাজিটুরা তাদের সৈনিকদের যে কটা লাশ পেয়েছে সেগুলো কবর দিয়েছে, আর আহতদের স্ট্রেচারে করে ফেরত পাঠিয়েছে বেজা শহরে। ওরকম মোট 6 জন ছিল মাত্র, আর কিছু না বাস। আগে কখনো এত অপরিষ্কার মনে হয়নি নিজেকে। সেরে নিলাম গোসল। পাহাড়ি গুহায় মোটাম্বকে খুন করতে যে পোশাকে গিয়েছিলাম সেই কাপড়গুলো রোদে শুকিয়ে রেখেছে হ্যান্স। পরে নিলাম ওগুলো। হ্যান্সকে জিজ্ঞেস করলাম এই অভিযানের পর কেমন আছে ও। পেট ভরে খেতে পেরে এখন যথেষ্ট ভালো বাস, বলল হ্যান্স। তবে হাত আর কবজি ছিলে গেছে বেবুনের মতো হামাগুড়ি দিতে গিয়ে। আর কিছুতেই সেই দেবতার পচা চামড়ার দুর্গন্ধ নাকের সামনে থেকে দূর করতে পারছি না। ও বাস, আপনি জানেন না কীরকম সেই দুর্গন্ধ। আমি যদি সাদা মানুষ হতাম তাহলে কবেই মরে যেতাম। কিন্তু বাস, আপনি হয়তো ভালো করেছেন এই অভিযানে বুড়ো হান্সকে সঙ্গে এনে। ছোট রাইফেলের ব্যাপারে বুদ্ধি খাটিয়েছি আমি, খাটাইনি? আর ওই কুমির ভরা পানিতে সাঁতার কাটার ব্যাপারেও। যদিও এটা সত্যি যে মাকুড়সা আর মদ দিয়ে আপনার যাজক বাবাই আমাকে বুদ্ধিটা শিখিয়েছেন। এখন মাঝিটু জেরি বাদে আমরা সবাই নিরাপদে ফিরে এসেছি। ওই মাঝিটু জেরি মরেছে তাতে কি, ওর মতো আরও অনেক মাঝিটু আছে অবশ্য বাস। স্টিফেন কাঁধে আঘাত পেয়েছেন, আর ব্যান্ডের চেয়েও প্রিয় তার ওই ভারী ফুলটাও হারিয়েছেন। সত্যি, তোমাকে সঙ্গে নিয়ে ভালো করেছিলাম। ওকে বললাম তোমাকে সঙ্গে না নিলে খুন করে আমাদের খেয়ে ফেলা হতো। পঙ্গদের দেশ থেকে ফিরতে পারতাম না আর কখনো। সাহায্যের জন্য ধন্যবাদ বুড়ো বন্ধু। কিন্তু হান্স,
পরের বার দয়া করে রওনা হবার আগেই সেলাই করে নিও তোমার ওয়েস্ট কোটের পকেটের ফুটো। 4 টাকা যথেষ্ট ছিল না হান্স? না, বাস যথেষ্ট ছিল। ওগুলোর সবগুলোই কাজের ছিল। যদি 40 টাকা থাকতো, এর চেয়ে ভালো কিছু করতে পারতেন না আপনি? আহা, আপনার যাজক বাবা এসব জানতেন, আর তাই তিনি চাননি এই বুড়ো হটেনটট বেচারাকে দরকারের চেয়ে বেশি ওজন বইতে হোক। উনি জানতেন আপনি ভুল জায়গায় গুলি করবেন না, বাস। আর ওখানে একজন দেবতা, একজন শয়তান আর একজন লোক ছিল খুন করবার মতো, সেটাও অজানা ছিল না তার। হ্যান্সের কাছে আমার বাবা যে সন্ত হয়ে গেছেন সেটা আগেই জানি। কথায় কথায় আমার বাবা স্বর্গ বা নরক থেকে কি করেছেন, কি করছেন এবং কি করবেন সেটা না বললে হ্যান্সের চলে না। হেসে ফেললাম একান্ত নিজস্বতায় ওকে নিজের যুক্তি ব্যাখ্যা করতে দেখে। কোট গায়ে দিয়ে হাজির হলাম স্টিফেনকে দেখতে। তাঁবুর দরজায় ব্রাদার জনের সঙ্গে দেখা হলো। অর্কিড গাছের স্ট্রেচার বয়ে আনতে দিয়ে খুব ছড়ে গেছে বেচারার কাদার হাত, তবে এছাড়া তাকে যথেষ্ট সুখী দেখালো। চেহারা থেকে যেন ঝরে ঝরে পড়ছে নির্মল আনন্দ। স্টিফেনের ক্ষতটা পরিষ্কার শেষে সেলাই করে দিয়েছে, জানালো ব্রাদার জন। শুকাতে শুরু করেছে ক্ষত। বর্ষার ফলা এদিক দিয়ে ঢুকে মাংস ফুঁড়ে ওদিক দিয়ে বেরিয়ে গেলেও ওর কপাল ভালো যে কোনো ধমনী ছেড়েনি। তাঁবুতে ঢুকে বেশ উৎফুল্ল অবস্থায় পেলাম স্টিফেনকে। রক্তক্ষরণের দুর্বলতা আর ক্লান্তি সত্ত্বেও মিস হোপের সান্নিধ্যে সুখী দেখালো ওকে। কাঠের বড় চামচে করে ওকে মাংস আর তরকারির স্যুপ খাওয়াচ্ছে মিস হোপ। বেশিক্ষণ থাকলাম না তাঁবুতে। বিশেষ করে হারানো অর্কিড গাছের কথা উত্তেজিত হয়ে উঠছে বুঝে ওকে নিশ্চিন্ত করতে জানালাম ওই অর্কিড গাছের 1 পট বীজ সঙ্গে করে নিয়ে এসেছি আমি। কথাটা জেনেই আনন্দে আত্মহারা হয়ে পড়ল স্টিফেন। হৈ হৈ করে উঠে বলল, তাহলেই দেখো অ্যালান, তুমি বীজের কথা মনে রেখো মনে রেখে সাবধান হয়েছ, আর আমি অর্কিডিস্ট হওয়ার পরেও বোকার মতো ভুলে মেরে দিয়েছি ব্যাপারটা। জবাবে বললাম, বাছা, এতদিন বেঁচে থেকে এটুকুও শিখেছি যে কিছু বয়ে নিতে পারলে সেটা ফেলে যেতে হয় না। অর্কিডিস্ট না হলেও এটা জানি যে শুধু মূল গাছের শেকড় থেকেই নতুন গাছ হয় না, অন্যভাবেও হয়। গাছের শেকড় পকেটে রাখা না গেলেও ফুলের বীজ ঠিকই রাখা যায়। এবার বাতাস ঢোকে না এমন শুকনো কোটায় কিভাবে বীজগুলো রক্ষণাবেক্ষণ করতে হবে তা বিস্তারিতভাবে ব্যাখ্যা করে বোঝাতে শুরু করলো স্টিফেন। ওর কথা শেষ হবার আগেই রীতিমতো জোর করে তাঁবু থেকে আমাকে ভাগিয়ে দিল মিস হোপ। বিকেলে একটা মিটিং হলো। তাতে সিদ্ধান্ত হলো দেরি না করে বেজা শহরের দিকে রওনা হয়ে যাওয়া উচিত আমাদের। এর মূল কারণ দুটো। এক, জায়গাটা ম্যালেরিয়া রোগবাহী মশার কোনো অভাব নেই। 2, আবারও ফিরে আসতে পারে পঙ্গ নৌবহর। ভার বহনের লোকের অভাব নেই, আর তৈরি হতেও বেশি সময় লাগলো না। কাজেই দেরি না করে স্টিফেনকে বয়ে নেওয়ার জন্যে বানানো হলো একটা স্ট্রেচার। তার পরপরই রওনা হয়ে গেলাম সবাই। মিসেস এম্বার্সলি আর মিস হোপ চলল গাধা দুটোর পিঠে। পায়ের আঘাতটা কষ্ট দিচ্ছে বলে ব্রাদার জন চাপলো কদিন বসে খেয়ে মোটা তাজা হয়ে ওঠা তার সাদা ষাঁড়ের পিঠে। আর আহত নায়ক স্টিফেনকে নেওয়া হলো স্ট্রেচারে করে বয়ে। বুড়ো সেনাপতি কানা বাভেম্বার পাশে হেঁটে চললাম আমি। আলাপ করলাম পঙ্গদের আচার আচরণ রীতিনীতি নিয়ে। পঙ্গদেশে কী কী ঘটেছে সব খুলে বলায় খুশি হয়ে উঠল বাবেম্বা। বিশেষ করে মোটাম্বর মৃত্যুটা তার অনুরোধে 3 বার বলতে হলো। তৃতীয়বার শোনানোর পরে নিচু গলায় বাবেম্বা বলল, সর্দার মাকু মাজানা, বিরাট মাপের মানুষ আপনি। আপনার সঙ্গে এই জীবনে দেখা হলো বলে খুশি আমি। আপনি যা করেছেন তা আর কোনো মানুষ করতে পারত না। ভালো লাগলো প্রশংসাটা পেয়ে।
তবে বিবেকের কাছে পরিষ্কার থাকবার জন্যে এই অভিযানে হ্যান্সের কৃতিত্ব জানালাম তাকে। ভাবেম্বা তখন বলল, হ্যাঁ, গলছে দাগলা সাপ খুব চতুর বলে উপকার হয়েছে, কিন্তু আপনি করেছেন যা করার সেসব একটা সেসব একটা পরিকল্পনা করা মাথার কি দাম, যদি সেই পরিকল্পনা কাজে লাগানোর শক্তি কারো না থাকে। মাথাওয়ালা লোকের সঙ্গে সাহসী লোকের তুলনা চলে না। যে মগজ খাটালো সে তো আর আক্রমণ করতে পারল না। গলছে দা গলা সাপের মতো হামলা করার মতো সাহসী না মন। গলছে দা গলা সাপের মন হামলা করার মতো সাহসী না। সাপের যদি হাতির মতো শক্তিশালী আর বুদ্ধি থাকতো, সাপ যদি বাফেলোর মতো ভয়ঙ্কর সাহসী হতো, তাহলে দুনিয়ায় কয়েকদিন পর মাত্র একটা জীবই থাকতো। কিন্তু মাকু মা জানা, দুনিয়া যে বানিয়েছে সে এটা জানতো, সেজন্যে সাপদের অন্যরকমভাবে তৈরি করেছে। 1 ঘন্টা পথ চলার পর চাঁদ ওঠার অপেক্ষায় থাকলাম আমরা। রাত 10টায় উঠল চাঁদ। আবার রওনা হলাম। রাতের অপেক্ষাকৃত কম উষ্ণতায় পথ চলতে আহত স্টিফেনকে কষ্ট কমবে উষ্ণতায় পথ চলতে আহত স্টিফেনের কষ্ট কমবে ভেবে ভোরের আগে পর্যন্ত এগোনোর সিদ্ধান্ত হলো। সামনে পেছনে দুপাশে আমাদের পাহারা দিয়ে নিয়ে চলল মাজিটু যোদ্ধারা। চাঁদের নরম শীতল আলোয় ছবির মতো সুন্দর প্রাকৃতিক দৃশ্য ভরা চওড়া ঢাল বেয়ে আমাদের রাজকীয় শোভাযাত্রা চলেছে বলে মনে হলো। বেজা শহর পর্যন্ত কিভাবে পৌঁছলাম সে বর্ণনায় আর যাব না, কারণ পথে উল্লেখযোগ্য কিছু ঘটল না। শুধু এটুকুই বলবো, স্টিফেনের তেমন কোনো অসুবিধে হলো না। আমার জীবনে দেখা সেরা ডাক্তারদের একজন ব্রাদার জন। সে মতামত দিল দ্রুত সুস্থ হয়ে উঠবে স্টিফেন। আমি অবশ্য খেয়াল করলাম প্রচুর খাওয়া দাওয়ার পরেও সেভাবে শক্তি ফিরে পাচ্ছে না ও মিসেস এম্বার্সলি যেহেতু রোগীর সেবা করতে তেমন একটা অভ্যস্ত নন। স্টিফেনের সেবা যত্নের দায়িত্ব পড়ল মিস হোপের উপর। মিস হোপের মুখে শুনলাম খুব কমই ঘুমাচ্ছে স্টিফেন। নিজেও তাই আবিষ্কার করলাম। ও অ্যালান একদিন বলল, মিস হোপ, আপনার ছেলে স্টিফেন। জানি না কেন স্টিফেনকে আমার ছেলে বলে মিস হোপ। বাবা বলছেন বর্ষার ক্ষতটার কারণে এরকম হয়েছে, কিন্তু আমি আপনাকে বলছি বর্ষার খোঁচার চেয়ে বেশি কিছু হয়েছে ওর। ভেতরে ভেতরে অসুস্থ। মিস হোপের ধূসর চোখের জল আমাকে বলে দিল যা বলছে মন থেকে বলছে তরুণী। আসলেই তাই, কারণ আমরা বোঝা শহরে পৌঁছানোর পরের রাতে আফ্রিকার খারাপ ধরনের একরকম জ্বরে আক্রান্ত হয়ে পড়ল স্টিফেন। শারীরিক দুর্বলতার কারণে আরেকটু হলে রোগের প্রকোপে মারাই পড়তে হতো ওকে। সন্দেহ নেই কুমিরে ভরা ওই নোংরা পানির খাল থেকেই রোগটার সংক্রমণ হয়েছে ওর দেহে। একটু আগে ফিরে যাই। বেজা শহরে আমাদের সম্বর্ধনাটা হলো সত্যি রাজসিক। গোটা জনগোষ্ঠী এসে হাজির হলো রাজা বাউসির সঙ্গে। সবাই শহরের বাইরে এসে গলা ফাটিয়ে চিৎকার করে স্বাগত জানালো আমাদের। শেষে স্টিফেনের স্বাস্থ্যের কথা চিন্তা করে না চেঁচাতে অনুরোধ করতে হলো তাদের। দ্রুত আনুষ্ঠানিকতার পালা সেরে আগে যেখানে ছিলাম রাজা বাউসির অতিথিশালায় সেই কুটিরগুলোতে উপস্থিত হলাম আমরা। মনটা ভিজে গেল সহজ সরল মাজিটুদের আন্তরিক ব্যবহারে। খুশি মনে মহানন্দে মাজিটুদের মাঝে কিছুদিন থাকতে পারতাম আমরা, কিন্তু স্টিফেনের স্বাস্থ্যের অবনতি ঘটায় উদ্বিগ্ন হয়ে পড়লাম বলে
সম্ভব হলো না নিশ্চিন্তে থাকা। পুরো একটা মাস অসুস্থ হয়ে পড়ে থাকলো স্টিফেন। বেজায় পৌঁছানোর পর অখণ্ড অবসরে ডায়েরির পাতা ভরে তুললাম আমি অর্কিড অভিযানের বিস্তারিত বিবরণ লিখে। তবে আবার আগের প্রসঙ্গে ফিরে যাব। শহরে চলে আসবার 10 দিনের মাথায় হতাশ হয়ে আমরা ধরেই নিলাম মারা যাচ্ছে স্টিফেন। ডারবান থেকে নিয়ে আসা প্রচুর কুইনিন আর অন্যান্য ওষুধ থাকবার পরও হাল ছেড়ে দিল এমনকি ব্রাদার জনের মতো অভিজ্ঞ চিকিৎসক। রাত দিন প্রলাপ বকতে শুরু করলো স্টিফেন। সর্বক্ষণ সেই অভিশপ্ত অর্কিডের কথা বলে চলল প্রলাপে। নিঃসন্দেহে ওটা হারানোয় ভীষণ চাপ পড়েছে ওর মনে, যেন প্রায়শ্চিত্ত না করা পাপের মাসুল গুনছে ও। আমার মনে হলো কোনো একটা অজুহাতের জন্যে বেঁচে গেল ও, বরং বলা উচিত একটা আশা পূরণের জন্যেই শুধু বেঁচে থাকলো। এক বিকেলে চরম অসুস্থ অবস্থায় হারানো গাছটা নিয়ে পাগলের মতো উত্তেজিত হয়ে প্রলাপ বকতে শুরু করলো ও। তখন মিস হোপ ছাড়া আমি একা ছিলাম ওর সঙ্গে। মিস হোপ স্টিফেনের হাতটা নিয়ে আঙুল তাক করে ফাঁকা মেজে দেখিয়ে বলল, দেখো ও স্টিফেন, ফুল ফিরিয়ে আনা হয়েছে। মিস হোপের তর্জনীর নির্দেশে মেঝের দিকে তাকালো স্টিফেন। তাকিয়েই থাকলো। তারপর আমাকে চরম বিস্মিত করে দিয়ে বলল, আরে তাই তো, কিন্তু একটা ছাড়া বাকি ফুলগুলো ছিঁড়ে ফেলেছে ওরা। হ্যাঁ, সায় দিল মিস হোপ, কিন্তু একটা তো আছে, এটাই সবগুলোর সেরা। এই কথা শুনে চুপচাপ ঘুমিয়ে পড়ল স্টিফেন। পুরো 12 ঘন্টা এক নাগারে ঘুমালো। ঘুম থেকে উঠে অল্প একটু খেয়ে আবার তলিয়ে গেল ঘুমে। এরপর জ্বর কমে গেল ওর, দেহের তাপমাত্রা হয়ে গেল স্বাভাবিক। গভীর ঘুমের পর আবার যখন জেগে উঠল ও, তখনও কাকতালীয়ভাবে উপস্থিত থাকলাম আমি ওর পাশে। মিস হোপ দাঁড়ানো তখন ঠিক সেই জায়গাটায় যেখানে সে স্টিফেনকে বুঝিয়েছিল অর্কিডটা আছে। জায়গাটার দিকে তাকালো স্টিফেন, তারপর তাকালো দাঁড়িয়ে থাকা মিস হোপের দিকে। ওর পেছনে থাকায় আমাকে দেখতে পেল না স্টিফেন। দুর্বল দুর্বল গলায় বলল, মিস হোপ, তুমি না বলেছিলে এখন তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখানে গাছটা আছে, আর সবচেয়ে সুন্দর ফুলটা ছেঁড়া হয়নি? আমি ভেবে পেলাম না এর কি জবাব দেবে মিস হোপ, কিন্তু জবাব মিস হোপ দিল। সহজ সহজাত নরম গলায় সহজ সুরে বলল, আসলেই তো আছে। আমি কি পবিত্র ফুলের মেয়ে নই? আর সেরা ফুলটাও এখানে আছে। আমি সেই ফুল যাকে তুমি রোদের দ্বীপে খুঁজে পেয়েছিলে ও স্টিফেন। আমি চাই না তুমি এমন একটা হারানো গাছের জন্যে আফসোস করো যেটার বীজের কোনো অভাব নেই। তোমার বরং বেঁচে তোমার বরং বেঁচে আছো তোমরা বরং বেঁচে আছো সেজন্যে ধন্যবাদ দাও। ধন্যবাদ দাও যে তোমার কারণে আমার মা আর আমি বেঁচে আছি। তুমি যদি মরে যেতে তাহলে বিলাপ করে কেঁদে কেঁদে চোখ অন্ধ হয়ে যেত আমাদের। আমার কারণে বেঁচে আছো বলল বিস্মিত স্টিফেন। বলো অ্যালান। আর হ্যান্সের কারণে। আর তোমার কারণে বেঁচে আছি আমি, কারণ তুমি ওই পানিতে আমার প্রাণ বাঁচিয়েছিলে। ও মনে পড়ছে এখন। তুমিই ঠিক বলেছ হোপ। আমি জানতাম না, বুঝিনি তো। তুমিই তো আসলে সেই সত্যিকারের পবিত্র ফুল যাকে আমি দু চোখ ভরে মুগ্ধ হয়ে দেখেছি। ছুটে গিয়ে স্টিফেনের পাশে হাঁটু মুড়ে বসে হাত বাড়িয়ে দিল মিস হোপ। তরুণীর হাতটা ফ্যাকাশে ঠোঁটে ছোঁয়ালো স্টিফেন। এবার নিঃশব্দে ওদের দুজনকে বিব্রত না করে তাঁবু থেকে বেরিয়ে এলাম আমি। হারিয়ে যাওয়া পবিত্র ফুলটা ফিরে পাওয়া নিয়ে আলাপ করুক ওরা। আমার মন বলল, এই ঝুঁকিপূর্ণ উন্মত্ত অভিযানের একটা অর্থ অন্তত খুঁজে পাওয়া গেল। নিখুঁত একটা ফুলের খোঁজে
আফ্রিকার দুর্গম এলাকায় এসেছিল স্টিফেন। ভালোবাসার মানুষ খুঁজছিল, শেষ পর্যন্ত পেল ও। সারা জীবনের জন্যে ভালোবাসার একান্ত নারী। এরপর দ্রুত সেরে উঠল স্টিফেন। ভালোবাসা আসলেই বিরাট একটা ওষুধ। যদি বদলে ভালোবাসা পাওয়া যায়। জানে না ব্রাদার জন আর তার স্ত্রীর সঙ্গে তারুণ্যে উচ্ছল কপত কপতির কি কথাবার্তা হলো, কারণ জিজ্ঞেস করিনি। কিন্তু খেয়াল করলাম ওই দিনের পর থেকে নিজেদের ছেলের মতোই স্টিফেনকে দেখছে মিস হোপের বাবা মা। মিস হোপ আর স্টিফেনের নতুন সম্পর্ক অন্য কারো সঙ্গে আলাপ আলোচনা না করে নীরবে মেনে নেওয়া হলো। মেনে নিল এমনকি স্থানীয়রাও। কারণ মা ভবু আমাকে জিজ্ঞেস করলো কবে স্টিফেন আর মিস হোপের বিয়ে হবে। ওরকম সুন্দরী বউয়ের জন্যে কতগুলো গরু যৌতুক দেবে বলে ব্রাদার জনকে কথা দিয়েছে স্টিফেন। বড় একটা পাল হবে নিশ্চয়, বলল মা ভবু। ভালো জাতের গরু হতে হবে। স্বামীও আমার সঙ্গে কথা বলবার সময় মিস হোপের ব্যাপারে ইঙ্গিত দিল। বলল মিস্টার সমার্সের বিশ্বাসভাজন জীবনসঙ্গিনী আছেন। শুধু হ্যান্স কিছু বলল না। বিয়ে বা তালাকের মতো এত সাধারণ বিষয় আর টানে না ওকে। অথবা ও হয়তো ভবিষ্যতে কি হতে যাচ্ছে তা বিচার বিবেচনা করে বুঝে নিয়ে এ ব্যাপারে মন্তব্য করতে আর উৎসাহ পেল না। স্টিফেনকে পুরোপুরি সুস্থ হয়ে ওঠার সময় দিতে বাড়তি একটা মাস অপেক্ষা করলাম আমরা। মাঝিটোদের দেশে বিরক্ত হয়ে গেলাম আমি বসে থাকতে থাকতে। একই অবস্থা মা ভবু আর জুলু শিকারীদেরও। কিন্তু ব্রাদার জন আর তার স্ত্রীর খারাপ লাগছে বলে মনে হলো না। চুপচাপ ধরনের শান্ত মানুষ মিসেস এম্বার্সলি। যা ঘটে সেটাকেই ভবিতব্য ভেবে স্বাভাবিকভাবে মেনে নেন। তার উপর এতদিন আধুনিক সভ্যতা থেকে দূরে থাকায় মাঝিটুদের দেশে কালক্ষেপণ করতে আপত্তি করলেন না। তাছাড়া তার ভালোবাসার মানুষ ব্রাদার জন আছে তার পাশে। পছন্দের মানুষের দিকে বিড়াল যেভাবে কখনো কখনো ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকে, সেভাবে মাঝে মাঝে দেখেন তিনি ব্রাদার জনকে। বিরাদার জনের সঙ্গে কথা বলেন সন্তুষ্ট বিড়ালের গড় গড় আওয়াজের মতো মৃদু আদরের সুরে। আমার ধারণা হলো এর ফলে অস্বস্তিতে ভোগে বুড়ো বিরাদার জন। কারণ ঘণ্টাখানেক পর উঠে দাঁড়ায় বেচারা, প্রজাপতি ধরতে বেরিয়ে পড়ে। সত্যি কথা বলতে পরিস্থিতিটা আমার চাউর উপর চাপ ফেলতে শুরু করলো। মনে হতে লাগলো যেদিকে তাকাই সেদিকে স্টিফেন আর মিস হোপ হাজির, মহাফূর্তিতে প্রেম করে বেড়াচ্ছে। অথবা দেখি ব্রাদার জন আর তার স্ত্রী ব্যস্ত হয়ে আছে পরস্পরের প্রশংসায়। কথা বলবার লোক কোথায় আমার? ওই চারজন যেন ধরেই নিল মাভব হ্যান্স স্বামী রাজা বাউসি সেনাপতি বাবেম্বা অ্যান্ড কং আমাকে সঙ্গ দিতে যথেষ্টরও বেশি। যদি অবশ্য আমার ব্যাপারে আদৌ কিছু ভাবার সময় ওই চার প্রেমিক প্রেমিকার থেকে থাকে। মিথ্যে বলবো না, অন্তত জুলো শিকারীরা আমাকে ব্যস্ত রাখতে সত্যি যথেষ্ট, সেটা প্রমাণ করে দিল। এই লম্বা অবসরে চোতে গা ভাসিয়ে দিল তারা। যা খুশি উল্টো পাল্টো খেতে শুরু করলো। অতিরিক্ত পরিমাণে স্থানীয় বিয়ার গিলে মাতলামি করতে থাকলো। সমানে চলল স্থানীয় বিষাক্ত তামাক ডাক্কার বিরামহীন ধূমপান। আরও চালালো মাঝিটো মেয়েদের সঙ্গে তুমুল প্রেম পর্ব। স্বাভাবিকভাবেই প্রেমের কারণে সৃষ্টি হলো নানান ঝগড়া ফ্যাসাদ। আর সেই সব ঝামেলা সামাল দিতে হলো এই আমাকেই। শেষে অধৈর্য হয়ে একদিন ঘোষণা দিলাম, স্টিফেন রওনা দেবার জন্যে যথেষ্ট সুস্থ, কাজেই চলে যাবার সময় হয়েছে আমাদের। তা ঠিক, মৃদু গলায় সায় দিল ব্রাদার জন। তারপরে জিজ্ঞেস করলো, কি ব্যবস্থা করেছ অ্যালান? ওই ব্যবস্থা করবার কথা ব্রাদার জনের মুখে। বরাবরের মতো আবার শুনে ভীষণ বিরক্ত জাগলো আমার মনে। বললাম, কিছুই ব্যবস্থা করিনি, কিন্তু আর কারো যেহেতু দেবার মতো কোনো পরামর্শ নেই, সুতরাং বাইরে গিয়ে হ্যান্স আর মা ভবর সঙ্গে আলোচনা করে দেখব। করলামও তাই। আলোচনায় কি ঠিক হলো সেটা
বিস্তারিত লেখার কোনো দরকার দেখছি না, কারণ আমাদের জন্য আগেই অন্য ধরনের ব্যবস্থা করা হয়েছে, সেটা আমরা ঘৃণা করে আজ করতে পারলাম না। যা ঘটবার ঘটলো আচমকা, যেমনটা কখনো কখনো ঘটে কোনো কোনো জাতি বা দেশের ভাগ্যে। আগেই বলেছি, জুলো জাতি হতে সৃষ্টি হলেও জুলোদের মতো শৃঙ্খল নয় মাজিটোদের সেনাবাহিনী। আমি যখন রাজা বাউছি আর সেনাপতি কানা বামেম্বাকে জিজ্ঞেস করলাম তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় সৈন্য মোতায়েন রাখে না কেন, বা দেশের নানান এলাকায় গোয়েন্দা নিয়োগ করেনি কেন, কথাটা হেসে উড়িয়ে দিল দুজন। বলল, কখনো আক্রমণ আসেনি তাদের উপর, আর পঙ্গরাও নলখাগড়ার লড়াইয়ে সায়স্তা হয়ে গেছে, কাজেই আক্রমণ আসবে না, আসবে সে সম্ভাবনা নেই। একটা কথা বলতে ভুলে গিয়েছি, ব্রাদার জনের অনুরোধে রোদের তীরে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হলো বন্দি পঙ্গদের। আমাদের আটক করা একটা কেন দিয়ে বলা হলো, ইচ্ছে করলে দেশে ফিরে যেতে পারে তারা। আমরা অবাক হয়ে গেলাম যখন 3 সপ্তাহ পর বেজা শহরে আবার ফিরে এসে অদ্ভুত এক কাহিনী বলল ওই পঙ্গরা। জানালো রিকা শহরে ফিরে গিয়েছিল তারা, গিয়ে দেখে শহরটা আছে, কিন্তু একজনও মানুষ নেই শহরে। চারপাশে খুঁজতে শুরু করলো তখন।